দুপুর থেকে আকাশটা পিচ গেল, একটুও হাওয়া নেই। দূরের জিনিস দেখার মতো আলো নেই পৃথিবীতে। থম ধরে আছে চারধার। অনিমেষ এই বিশাল বাড়িটায় ছটফট করছিল। আজ দুপুরে নিরামিষ খাওয়া হয়েছে, সে ব্যাপারে তার কোনো অসুবিধে নেই, কিন্তু তারপরই দম বন্ধ করা নির্জনতা। সামান্য শব্দ হলেই এই বাড়ির ভেতরে সেটা বহুগুণ বৃদ্ধি পেয়ে ফিরে আসে। ঘরের মধ্যে বসে থাকতে অস্বস্তি হচ্ছিল বলে সে বাড়ির পেছন দিকটায় এসে দাঁড়ালো। এদিকে দরজাটা বড় একটা খোলা হয় না। বিরাট আম গাছের নিচে এখন হাঁটু সমান আগাছা। অন্ধকার মাখা ছায়া দিন দুপুরে সেখানে নেতিয়ে আছে। সেদিকে তাকিয়ে অনিমেষের বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে হচ্ছিল পৃথিবীতে তার আর কেউ নেই। অন্তহীন অন্ধকারে সে একা। এই গাছপালা, এই মেঘ, এই ছায়া মাখা দিন, এগুলো জড়িয়ে মিশিয়ে যে অস্তিত্ব এবং মুহূর্ত রচনায় ভূমিকা আছে, সেটা তার নেই। ব্যাপারটা নিয়ে অনিমেষ আর ভাবতেই পারছিল না। তার মস্তিষ্ক অসাড় এবং শরীর স্থির হয়েছিল। এখন চোখ বন্ধ করলেই সে মাধবীলতার মুখ দেখতে পায়। অথচ আশ্চর্য, অর্ক তাকে টানছে না। কদিনে অর্কের মুখ তার মনে তেমন আসেনি। যতবারই নিজের কথা ভেবেছে, ততবার মাধবীলতা সামনে এসে দাঁড়িয়েছে। অনিমেষ কিছুতেই বুঝে উঠতে পারল না কেন মাধবীলতা এরকম ব্যবহার করলো। যে কারণ দেখিয়ে সব ছেড়ে ছুড়ে চলে গেল, সেটা কি আদৌ কোনো কারণ? অনিমেষের স্বভাব চরিত্র তো তার চেয়ে আর কেউ ভালো জানে না। হয়তো সে বোঝার মতো তার কাঁধে চেপেছিল, কিন্তু এই কারণে বোঝা ছুঁড়ে ফেলার কি কোনো যুক্তি থাকতে পারে? তার কেবলই মনে হচ্ছিল অন্য কোনো কারণ আছে, যা সে জানে না। মাধবীলতা চলে যাবার পর বেশ কটা দিন কেটে গেল। সে তো দিব্যি কাটিয়ে দিতে পারল শুয়ে বসে। খুব প্রয়োজন ছাড়া ছোট মা তার সঙ্গে কথা বলেন না। কি দ্রুত নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং এখন নিজেকে নিয়েই থাকেন। হেমলতা ঠাকুর ঘর এবং রান্নাঘর করে যে সময়টুকু কোনো ক্রমে পান, সেটুকু অনিমেষের কাছে এসে খরচ করেন। প্রায় ধরা বাঁধা সেই কথাগুলো। প্রথমে কিছুক্ষণ শরীর শেখরের বিরুদ্ধে নালিশ। তিনি যেসব অবিবেচক সিদ্ধান্ত নিয়ে মারা গেছেন তার বিরুদ্ধে জেহাদ। তারপর ঈশ্বরকে কোতল করেন তিনি। রাজ্যের অভিযোগ জড়ো করে বলেন ভগবানকে পেলে তিনি দেখিয়ে দিতেন এই যন্ত্রণা দেবার মজা। তারপরে ও সুর পাল্টে যায়। মাধবীলতার প্রশংসায় চলে আসেন তিনি। অমন ভালো মেয়ে হয় নাকি, কি সুন্দর বউ। এই এক কথা শুনতে শুনতে অনিমেষ ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিল। অথচ মুখে কিছু বলার নেই। যাওয়ার আগের রাত্রে মাধবীলতার সঙ্গে তার যেসব কথা হয়েছে, তা চিরকাল এদের কাছে লুকিয়ে রাখতে হবে। দরজা বন্ধ করে অনিমেষ আবার বাড়ির ভেতরে ফিরে এলো। তারপর জামা পাল্টে ভেতরের বারান্দায় গিয়ে ডাকলো, পিসিমা, পিসিমা। হেমলতা সাড়া দিলেন না। এটাও একটা অভ্যেস তার। ইদানিং মাঝে মাঝে তিনি নীরব হয়ে থাকেন, যেন বোবা মানুষ। তখন 10টা প্রশ্ন করলেও সাড়া পাওয়া যায় না। আবার কথা বলতে শুরু করলে থামতে চান না। তৃতীয়বার ডাকার পর ছোট মা বেরিয়ে এলেন। ছোট মা এখন পুরনো বাড়িটায় শুচ্ছেন, বোধহয় পিসিমার কাছাকাছি থাকার প্রয়াস। এই নতুন বাড়িটায় অনিমেষ একা। অনিমেষ ছোট মার মুখের দিকে তাকিয়ে থিতিয়ে গেল। খুব সাদা এবং রোগা দেখাচ্ছে মুখ। কাপড়ে সামান্য রং নেই। এত সাদা সহ্য করা যায় না। ছোট মাকে কদিন থেকেই দেখছে সে, কিন্তু এমন নিঃসঙ্গ এবং শিরশিরে অনুভূতি তার কখনো হয়নি। শরীরে মেদ নেই তো বটেই, যেন মাংসও ঝরে গেছে। কিছু বলছো? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিতে হবে। ছোট মা আকাশের দিকে তাকালেন। এই সময় কেউ বের হয়? ঠিক আছে। অনিমেষ যেন আর আলোচনায় যেতে চাইল না। ছাতাটা নিয়ে যাও। ছাতাটা ধরার জন্য আমার কোনো হাত নেই। অনিমেষ হাসল। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। গেট খুলে গলিতে পা দিয়েই তার মনে হলো এখন কোথাও যাওয়ার জায়গা নেই। নেহাতি বাড়িতে ভালো লাগছিল না বলে সে বেরিয়েছে। জুলিয়েন দিন দুয়েক আগে মালবাজারে গিয়েছে।
কদিন থেকে নাকি শহরে একটা চাপা উত্তেজনা ছড়াচ্ছে। জুলিয়েনদের ডেরাটার ওপর নাকি পুলিশের নজর পড়েছে। সোনার দোকানে ডাকাতির ব্যাপারটাকে কেন্দ্র করেই এই উত্তেজনা। শহরের মানুষের বিশ্বাস এরকম দিন দুপুরে ডাকাতি নাকি সাধারণ ডাকাতদের কর্ম নয়। খবরের কাগজে যেসব নকশালদের কথা পাওয়া যায় তা এদেরই কীর্তি। জুলিয়েন বলছিল, দেখুন আমরা কিরকম নাম কিনেছি। কেউ কোনো গুন্ডামি ডাকাতি করলেই দোষটা আমাদের ওপর সরাসরি চাপিয়ে দেওয়া সম্ভব হয়। নকশাল মানেই যেন ডাকাত। সাবধানের মার নেই, তাই জুলিয়েনের ছেলেরা ওই কাঠের বাড়িতে বা নদীর চরে এখন থাকছে না। এ ব্যাপারে অনিমেষ অবশ্য জুলিয়েনকে সতর্ক করেছিল। দিন 3 আগে থানা থেকে লোক এসেছিল এখানে। অনেক পুলিশ দেখেছে অনিমেষ, কিন্তু এরকম নিরীহ এবং ভদ্র পুলিশ কখনো চোখে পড়েনি। মাস 6 বাকি আছে ভদ্রলোকের অবসর নেবার। ধুতি পাঞ্জাবি পরে টাক মাথার মানুষটি সেদিন বিকেলে বাড়িতে এসে বললেন, এই বাড়িতে মাধবীলতা মিত্র থাকেন। অনিমেষ বারান্দার চেয়ারে বসেছিল। মাধবীলতার নাম শুনে চমকে উঠেছিল। তখনও পৌঁছানোর সংবাদ আসার সময় হয়নি। সে একটু দুর্বল গলায় জিজ্ঞাসা করেছিল, আপনি? আমি মশাই পুলিশে চাকরি করি, অবনী রায়। পুলিশের লোকের মাধবীলতাকে কি দরকার ভাবতে গিয়েই ওই ডাকাতির কথাটা মনে পড়ল। মাধবীলতা বলেছিল পুলিশ হয়তো ওর খোঁজে এখানে আসতে পারে। তা এতদিনে কেউ যখন কোনো খোঁজ খবর করতে আসেনি, তখন ধরে নেওয়া গিয়েছিল ওটা চাপা পড়ে গিয়েছে। মফস্বলে ডাকাতির তদন্ত করাটা কতটা হয় তাতে সন্দেহ আছে। অনিমেষ নিশ্চিন্ত ছিল মাধবীলতার তেমন কিছুই হারায়নি। আংটিটা ফেরত এসেছে এবং ছোটমার গয়নার জন্য ন্যায্য মূল্যের চেয়ে বেশি টাকা পাওয়া গিয়েছে। অতএব এই ডাকাতি নিয়ে কোনো চিন্তাই তার মাথায় ঠাঁই পায়নি। মাধবীলতারা চলে যাবার পর সে চমকে উঠেছিল। জামার পকেটে একটা ভারী সোনার হার অনিমেষ আবিষ্কার করেছিল। এই হার তার মায়ের। মহিতোষ নতুন বউয়ের মুখ দেখেছিলেন সেদিন এই হার দিয়ে। মাধবীলতা যাওয়ার আগে তার পকেটে রেখে গেছে নিঃশব্দে। অনিমেষ অবাক হয়নি। এটাই মাধবীলতার স্বভাব। কিন্তু হারখানার কথা এ বাড়ির 2 মহিলাকে বলতে পারেনি অনিমেষ। সেই সময় তার মনে হয়েছিল আর একটা কথা, গয়না বন্ধক রাখার সময় মাধবীলতা ওই দামি হারটা নিয়ে যায়নি। মহিতোষের আশীর্বাদী গয়না কিংবা অনিমেষের মায়ের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। একবারও মুখে পর্যন্ত ওই গয়নার কথা তোলেনি। যাওয়ার সময় সেটাই রেখে গেল অনিমেষের পকেটে। আগের রাতে যে সম্পর্কটাকে নিষ্ঠুর হাতে ছিন্ন করল, পরের সকালে সেটা বিরাট অনাসক্তি দেখালো। সারাটা দিন অনিমেষ মুহ্যমান ছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়েছিল অন্য কোনো মেয়ে হলে এটা ভাবার এবং সমীহ করার বিষয় হতো, কিন্তু মাধবীলতা যা তাই করেছে। পুলিশের লোক, তার নাম অবনী রায়, দাঁড়িয়েছিলেন। অনিমেষ উঠল না। হাত দুটো জড়ো করে বলল, বসুন। অবনী রায় বসলেন। তারপর চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এটা তো শরীরশেখর বাবুর বাড়ি, তাই না? খুব একরোখা মানুষ ছিলেন। মাধবীলতা মিত্র তার কে হন? আমার স্ত্রী, আমি ওর নাতি। আপনি আপনি শরীরশেখর বাবুর নাতি, মানে নকশাল? লোকটার মুখের দিকে তাকিয়ে হাসি পেল অনিমেষের। সে বলল, ভয় পাচ্ছেন কেন? আমার 2টো পা তো নেই, আপনারা নিয়ে নিয়েছেন। অবনী অনিমেষের পায়ের দিকে তাকালো। কি করে হলো? কি করে হলো আপনারা জানেন না? নকশাল আমলে আপনি যে কটা মানুষ খুন করেছেন হিসাব রেখেছেন? আমি আবার খুন? নেভার। পুলিশে চাকরি করি তাই বলে খুনি হব কেন? ভদ্রলোকে এ চাকরি করে না মশাই। কি করে যে এতকাল ম্যানেজ করে এসেছি তা ঈশ্বরই জানেন। আর কটা মাস, তারপর। কিন্তু রিটায়ার্ড হলে আর এক জ্বালা, 2 মেয়ের এখনো বিয়ে হয়নি। কেন, পয়সা জমাননি? প্রচুর ঘুষ পেতেন তো? ওই তো, ঘুষ নিতে পারিনি। চাকরিতে ঢোকার সময় মা বলেছিলেন অসৎ হবি না, সেটাই মেনে এসেছি। আরে তাই তো আমার প্রমোশন হয়নি। আমার বস বলতেন, অবনী একটু রাখতে শেখো,
পুরুষ মানুষ না রাখলে বীর্যবান হয় না। যাক, এসব ব্যক্তিগত কথাবার্তা। আপনার স্ত্রীকে ডাকুন। অবনী তার হাতের ফাইলটা খুললেন। কি ব্যাপার বলুন তো? ওই গয়নার দোকানে ডাকাতির ব্যাপারে ওকে থানায় যেতে হবে কেন? বা এনকোয়ারি করতে হবে না? কত টাকার ইন্স্যুরেন্স ছিল জানেন? তার সঙ্গে ওর কি সম্পর্ক? উনি ডাকাতির সময় ওই স্পটে ছিলেন। পুলিশ ওর কাছে একটা স্টেটমেন্ট নিয়েছে। উনি নাকি একটা কান পাশা খুইয়েছেন। সেই সব ব্যাপারে আর কি। অবনী রায় হাসতে গিয়েও গম্ভীর হলেন। আচ্ছা, সে সময় ওর সঙ্গে যে ছেলেটি ছিল সে কে? আমাদের ছেলে অর্ক। অর্ক পার্টি করে? দূর, ও তো শিশু, 15-16 বছর বয়স। না মশাই, কারেক্ট এজটা আপনি জানেন না। বা চমৎকার, আমি বাবা হয়ে জানবো না? বাবাদের হিসাবে ভুল থাকে। এই তো আমি আমার বড় মেয়ের বয়স একদিন জানতাম 32, 25-এ বিয়ে করেছিলাম, 26-এ হয়েছিল। গত সপ্তাহে স্ত্রী কোথা থেকে কুষ্টি করে আনালেন 26। আমার নাকি হিসাব ভুল। খবরদার কাউকে যেন এসব কথা বলে না বেড়ায়। আপনি জানেন আপনার ছেলে একা 3টে মাস্তানকে ঠেঙ্গিয়েছে। কি বললেন? ওই তো, কিছুই জানেন না। আপনার দোষ নেই, আমিও জানি না। আমার মেয়েরা কোথায় কি করছে সেসব খবর রাখতে পারলে তো এতদিনে প্রমোশন পেতাম গোটা চারেক। কিন্তু মজার ব্যাপার দেখুন, ওই ছেলের সম্পর্কে আমার ফাইলে এইসব খবর আছে। কিন্তু ও যে বিখ্যাত নকশাল নেতা অনিমেষ মিত্রের ছেলে, তা কোথাও বলা নেই। মিসেস মিত্রকে ডাকুন। অনিমেষ মাথা নাড়ল। ওরা এখানে নেই, কলকাতায় চলে গিয়েছে। সে কি মশাই? তদন্ত চলাকালীন সাক্ষী স্থান ত্যাগ করে কি করে? শাস্তি হয়ে যাবে। কবে গেল? অবনী রায় ব্যস্ত হয়ে উঠলেন। আপনারা কি ওদের এখানে থাকতে বলেছিলেন? নিশ্চয়ই বলা হয়েছিল। আমার মনে হয় বলা হয়নি। কি মুশকিল, ওদের কলকাতার ঠিকানাটা কি? কি ব্যাপার বলুন তো, ওদের কি খুব প্রয়োজন? দেখুন, এসব কর্তার ইচ্ছায় কর্ম। ডাকাতির ঘটনা স্বাভাবিক ঘটনা বলে পুলিশ মনে করছে না। নকশাল বলে এসব গুজব উঠেছে। আপনার ছেলে যেরকম চেহারা আর বয়স, তাতে ওর পক্ষে নকশাল হওয়া অস্বাভাবিক নয়। তারপর যখন জানা যাবে যে অর্ক নকশালের ছেলে, তখন বিশ্বাসটা আরো শক্ত হবে। তখন এরকম ধারণা হবে অর্ক ওই ডাকাতির সঙ্গে জড়িত ছিল, তাকে বলতে পারে। কিন্তু আমার স্ত্রী তো ওদের বাধা দিয়েছিল, তাই নাকি? সেটা তো এই রিপোর্টে লেখা নেই। বা শেষ ডাকাত বের হবার সময় মাধবীলতা বাধা দিয়েছিল বলেই ওরা অনেক গয়না টাকা নিয়ে যেতে পারেনি। অর্ক যদি ওদের দলের লোক হবে, তবে সে কেন ডাকাতের হাত ধরতে যাবে? অনিমেষের কথা শুনে অবনী রায় হা হয়ে গেলেন। তারপর রিপোর্টটা আদ্যপান্ত পড়ে বললেন, যা চলে, এসব ঘটনার কথা কিচ্ছু লেখা নেই। দাঁড়ান, আপনি আগাগোড়া সব বলে যান আর একবার, আমি লিখে নেই। অনিমেষের কথা বলা শেষ হলে অবনী রায় কলম বন্ধ করলেন। ঠিক আছে, আমি রিপোর্টটা দিচ্ছি, কিন্তু ওকে পেলে ভালো হতো। উনি জলপাইগুড়িতে আছেন জানলে সন্দেহটা কমতো। কলকাতার ঠিকানাটা কি? 3 নম্বর ঈশ্বরপুকুর লেন। অবশ্য কথা আছে বাড়ি বদলাবার, তবু ওই ঠিকানায় মনে হয় কদিন থাকবে। আপনি গেলেন না কেন? আমি? অনিমেষ সোজা হয়ে বসল। গেলাম না আর কি। অবনী রায় কি বুঝলেন তিনিই জানেন। উঠে দাঁড়িয়ে বললেন, সত্যি কথা বলুন তো, আপনারা এই ডাকাতির সঙ্গে জড়িত কি না? অনিমেষ হেসে ফেলল। পাগল। অবনী রায় মাথা নাড়লেন। ঠিক আছে, আপনার স্টেটমেন্টটা আমি ভেরিফাই করছি। যদি সত্যি হয়, তাহলে আমি আপনার পক্ষে আছি। অনিমেষ আবার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমার পক্ষে? হ্যাঁ, চাকরি তো শেষ হয়ে এলো, বাকি কদিন সৎ থাকি। তারপর বারান্দা থেকে নেমে গেটের কাছে পৌঁছালেন আর বললেন, আমি আপনাদের পাড়াতেই উঠে এসেছি, দেখা হবে। কোথায়? অনিমেষ ক্রাশ দুটো টেনে সোজা হয়ে দাঁড়ালো। করলা নদীর ধারে ব্রিজটার ডান হাতে রেখে একতলা যে বাড়িটা, সেটাই এখন আমার আস্তানা। নমস্কার।
সেদিন অনিমেষ অনেকক্ষণ আবিষ্ট ছিল। অবনী রায়ের চেহারা এবং ব্যবহার পরিচিত পুলিশদের মতো নয়। তারপরে তার মনে হয়েছিল সমস্ত ঘটনাটা মাধবীলতাকে লিখে দেওয়া দরকার। জলপাইগুড়িতে সে নিশ্চয়ই ফিরতে চাইবে না, কিন্তু আইন তাকে বাধ্য করতে পারে ফিরে আসতে। কিন্তু এভাবে সে ফিরে আসুক অনিমেষ কখনোই চায় না। যদি অবনী রায়ের কোনো হাত থাকে তাহলে তাকে অনুরোধ করলে নিশ্চয়ই রাখবেন। অনিমেষের ধারণা ছিল না অবনী রায় কিভাবে তার স্টেটমেন্ট যাচাই করবেন, কিন্তু হঠাৎ তার মনে হলো মাধবীলতা কোনো চিঠি না দেওয়া পর্যন্ত সে যেচে কিছু লিখবে না। কে জানে, হয়তো মাধবীলতা ভাববে অনিমেষ তাকে অকারণ ভয় দেখাচ্ছে। আজ এই মেঘের দুপুরে টাউন ক্লাব মাঠের পাশে দাঁড়িয়ে অনিমেষের মনে হলো অবনী রায় সেই যে গেছেন আর এমুখো হননি। হাতে যখন কোনো কাজ নেই, কারো সঙ্গে দেখা করার কথা মনে পড়ছে না, তখন একবার গিয়ে অবনী রায়ের খোঁজ করলে কেমন হয়। করলা নদীর ধার পর্যন্ত হেঁটে যেতে তার কোনো অসুবিধা হবে না, অবনী বাবুকে যদি বুঝিয়ে বলা যায়। অনিমেষের মনে হলো মাধবীলতাকে কোনো ব্যাপারে না জড়াতে দেওয়া তার কর্তব্য। করলা নদীর দুপাশে যে ঘর বাড়ি অনিমেষ কৈশোরে দেখে গিয়েছিল, এখন তেমন পরিবর্তন হয়নি। ছবিটা একই আছে, শুধু এদিকটায় কিছু নতুন বাড়ি তৈরি হলেও সেগুলো চেহারা এখন পুরনোদের মতন। হয়তো প্রতি বছর নদীর জল ওদের ধুয়ে দিয়ে যায়। অবনী রায়ের বাড়িটাকে অনুমান করতে পারল সে। রাস্তায় একটাও মানুষ নেই। মেঘগুলো যেন আরো নিচে নেমে এসেছে, ছায়া আরো ঘন এবং তাতে অন্ধকার মিশেছে। বন্ধ বাড়ির দরজায় কড়া নাড়ল অনিমেষ। এরকম নির্জন দুপুরে এরা সবাই দরজা জানালা বন্ধ করে আছে, সেটাই খুব অবাক হওয়ার মতো ব্যাপার। একটা পচা গন্ধ আসছে নদীর শরীর থেকে। অনিমেষ দ্বিতীয়বার কড়া নাড়তেই দরজাটা খুলল। ঘরের ভেতরটা বেশ অন্ধকার, তবু অনিমেষের অনুমান করতে অসুবিধা হলো না। মহিলা যুবতী, গলাটা বেশ কর্কশ। কি চাই, কাকে চাই? অবনী রায়ের বাড়ি এটা? হ্যাঁ, আপনি কে? বিন্দুমাত্র ভদ্রতা বোধ নেই। এরকম চাঁচাছোলা প্রশ্ন কোনো যুবতী করতে পারে তা অনিমেষের ধারণায় ছিল না। সে নিরীহ গলায় বলল, আমার নাম অনিমেষ। বাবার সঙ্গে কি দরকার? অনিমেষ সামান্য ইতস্তত করে বলল, উনি জানেন। তাহলে ঘুরে আসুন। দরজাটা প্রায় বন্ধ হচ্ছিল। অনিমেষ তাড়াতাড়ি বলে উঠলেন, উনি বাড়িতে নেই। আছে, 1 ঘন্টার আগে দেখা হবে না, স্নান করছে। ও। অনিমেষ দ্বিধায় পড়ল। এই মেঘ মাথায় নিয়ে সে কোথায় যাবে? তাহলে আবার পরে কখনো আসতে হয়। এই সময় ভেতর থেকে দ্বিতীয় নারী কণ্ঠ ভেসে এলো, দিদি, জেনে নে কি দরকার? করলাম তো, বলল বাবা জানে। আচ্ছা, আপনি বসতে পারেন। ল্যাংড়া মানুষ আবার কোথায় ঘুরবেন? সুস্থ মানুষ হলে বসতে দিতাম না। দরজাটা হাট করে খুলে গেল। অনিমেষের অস্বস্তি আরো বাড়ল। এ গলায় এমন ভাবে কোনো মেয়ে কথা বলতে পারে? কিন্তু মেয়েটি এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যে চলে যেতে সংকোচ হলো। অনিমেষ ভেতরে ঢুকল। সাধারণ সাজানো ঘর। চেয়ারে বসে সে আবার মেয়েটিকে দেখল। অত্যন্ত স্বাস্থ্যবতী, মুখটা মেদবহুল, যৌবন একটু বাড়াবাড়ি রকমের। ওপাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে ঠিক বিপরীত রোগা, বড্ড রোগা, কিন্তু মুখটি মিষ্টি। বলুন কি দরকার? জেরা করার মতো প্রশ্নের ধরন। পুলিশের মেয়ে হয়ে একে চমৎকার মানায়। অনিমেষের জেদ চেপে গেল। সে কিছুতেই একে আসার কারণটা বলবে না। তার বদলে সে জিজ্ঞাসা করল, সুস্থ মানুষদের অপছন্দ করেন? হ্যাঁ, জোয়ান সুস্থ মানুষ বজ্জাত হয়। অনিমেষ ঢোক গিলল। কিরকম কথাবার্তা! দ্বিতীয় মেয়েটি বলল, এই দিদি, এসব বলিস না। চুপ কর তুই। যা সত্যি তাই বলতে মায়া রায়ের জিভ কাঁপে না। অনিমেষ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, সবাই কি একরকম? সবাই। মেয়েদের কাছে এক ধান্দায় আসে, সেটা ফুরিয়ে গেলে আবার হাওয়া হয়ে যায়।
পাঁচবার এই একই অভিজ্ঞতা আমার হয়েছে। আপনি খোঁড়া না হলে কিছুতেই ঘরে ঢুকতে দিতাম না। ব্যাটা ছেলে দেখলেই আমার মাথায় রক্ত চড়ে যায়। অনিমেষ মুখ নিচু করল, তারপর বলল, এটা ঠিক নয়। সবাই কি একরকম হয়? আপনার বাবাকে ডেকে দিন। বললাম তো বাবার কলে লাগবে 8 ঘন্টা, খেতে লাগবে 8 ঘন্টা। এজন্যই তো বাবার প্রমোশন হলো না। মা বলে, তুমি যা নির্বিড়ে, তোমার কিছুই হবে না। মায়া নামের মেয়েটি কথাটি শেষ করা মাত্রই ছোটটি দরজা থেকে বলল, এই দিদি, মা তোকে ডাকছে। ডাকুক, কি জন্য ডাকছে তা জানি। সত্যি কথা সবসময় বলবো আমি। মেয়েটি একরোখা ভঙ্গিতে একটা চেয়ারে বসতেই ভেতরের দরজায় অবনী রায় এসে দাঁড়ালেন। আরে আপনি, কি সৌভাগ্য আমার। আমার এই পাগল মেয়েটা কি বলছে? মায়া সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, কি আমি পাগল? তা তো বলবেই। গলার কাটা হয়ে আছি তো, দেব একদিন করলায় ঝাঁপ, তখন বুঝবে। অনিমেষ সোজা হয়ে বসল। আপনাকে বিব্রত করতে এলাম। না না, কিছু মাত্র না। আমি আজ আপনার কাছে যেতাম। একটা সুখবর আছে। আপনার স্ত্রী এবং ছেলেকে এই কেস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওদের আর দরকার হবে না। অবনী রায় হাসতে লাগলেন। কি রকম? ওই আপনার স্টেটমেন্টটাই হেল্প করলো। দোকানের কর্মচারী সুনীতকে বলতেই সে স্বীকার করলো ঘটনাটা সত্যি। তার মালিক গয়না আর টাকার কথা স্রেফ চেপে গিয়েছে। আপনারা সত্যি কথা বলে দিতে পারেন সাক্ষী হলে। এটা জানার পর মালিক তদবির করে সাক্ষী হিসেবে আপনাদের নাম কাটিয়ে দিল। ডাকাত তো ধরা পড়বে না মনে হচ্ছে। আপনারা আর জড়ালেন না। অবশ্য আমাকে একটু ভয় দেখাতে হয়েছিল। অবনী রায় হাসলেন। অনিমেষ নমস্কার করল। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে এটা কিছু না। মানুষ যদি মানুষের মতো আচরণ না করে তবে কেন আর জন্মাবে? কই মা, একটু চা করো। উনি প্রথম এলেন। অনিমেষ কিছু বলার আগেই মনে হলো বাজ পড়ল। টিনের ছাদে ঝমঝম করে শব্দ শুরু হলো। আকাশটা যেন মুহূর্তেই ধসে পড়ল মাটিতে। এত শব্দ অনিমেষ কোনোদিন শোনেনি। মায়া উঠল। এই বৃষ্টিতে যেতে পারবে না বলে চা করছে। তারপর অনিমেষের দিকে তাকিয়ে বলল, জানেন, আজ বন্যা হবে। সব বেটা ছেলেগুলো যদি বন্যায় ডুবে মরত। তারপর মুখ ফিরিয়ে ভেতরে চলে গেল। অবনী রায় এবার কাচুমাচু হলেন। আপনি কিছু মনে করবেন না। অনিমেষ মাথা নাড়ল। না না, ঠিক আছে। সে দেখল দ্বিতীয় মেয়েটিও ভেতরে চলে গিয়েছে। অবনী রায় চেয়ারটা টেনে আনলেন অনিমেষের কাছে। এই হলো আমার বড় মেয়ে, মাথার ঠিক নেই। বুঝতে পেরেছি, কিন্তু বিয়ে দিতে পারছি না। কবে কোন ছেলে এসে কি করে গেছে তাই ধরে মেয়ে বসে আছে। পাত্রপক্ষ এলে এইসব কথা বলে, তারপর আর কেউ বিয়ে করতে চায়। অবনী রায়ের মুখ দুমড়ে গেল। অনিমেষ কি বলবে বুঝতে পারলেন না। হঠাৎ অবনী রায় বলল, আপনি কি ভগবানে বিশ্বাস করেন? এ কথা কেন? নকশালরা তো ওসব মানে না। কি জানি, বলুন। আমি বিশ্বাস করি। জীবনে কখনো কোনো অন্যায় করিনি। আমার ভাগ্যে কেন এমন হবে? হতে পারে না। এই মেয়ে ভালো হয়ে যাবে। যাবে না বলুন? নিশ্চয় যাবে। অবনী রায় ইতস্তত করলেন। আপনি একটু বসুন, আমি আসছি। অনিমেষ বলল, বৃষ্টি না ধরলে? আরে ঠিক আছে, আমি দুটো খেয়ে নেই। অবনী রায় চলে গেলে চুপচাপ বসেছিল অনিমেষ। মেয়েটির ওপর তার একটু রাগ হয়নি, বরং কেমন যেন কষ্ট হচ্ছে। আজ মাধবীলতা কি তার সম্পর্কে একই কথা বলতে পারে? সে প্রয়োজনে ওকে ব্যবহার করেছে, এখন প্রয়োজন ফুরিয়ে গেছে বলে। অনিমেষ দু হাতে মুখ ঢাকল। এই মেয়েটির যা যন্ত্রণা তা তো মাধবীলতারও হতে পারে। হঠাৎ অনিমেষের যেন নিজেকে অপরাধী বলে মনে হতে লাগলো, যেন এই মেয়েটির এমন আচরণের জন্য সে নিজেও দায়ী। আপনার চা। অনিমেষ হাত সরিয়ে দেখল ছোট মেয়েটি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। অনিমেষ কাপটা নিতেই মেয়েটি বলল, মা বলেছে আপনি যেন কিছু মনে না করেন। দিদিটা ওই রকমই। না না, ঠিক আছে। তোমার দিদি কোথায়? জল দেখছে। তুমি দাঁড়াও। অনিমেষ দু চুমুকে চাটা শেষ করে নিয়ে
তারপর ক্রাশ নিয়ে উঠে দাঁড়ালো। আমাকে ওখানে নিয়ে চলো। আপনি যাবেন? মেয়েটি অবাক হলো। তোমাদের অসুবিধা হবে। না না, আসুন। ভেতরের বারান্দায় পৌঁছে অনিমেষ নদীটাকে দেখতে পেল। বড় বড় জলের ফোঁটা নদীর ওপরে, সাদা হয়ে আছে পৃথিবীটা। মেয়েটি তাকে বারান্দার কোনায় নিয়ে যেতেই সে মায়াকে দেখতে পেল। অবনী রায় বোধহয় পাশের রান্নাঘরে। তার স্ত্রী বোধহয় পরিবেশন করতে করতে মুখ বাড়িয়ে অনিমেষকে দেখে হতভম্ব হয়ে গেলেন। বারান্দাটা এল প্যাটার্নের। অনিমেষ মায়ার পেছনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা উবু হয়ে বসে জলের দিকে তাকিয়ে আছে। শব্দ শুনে সে মুখ ফেরালো। অনিমেষ হাসল। আমি যাচ্ছি। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ও, চা দিলাম বলে? না না, কত বকেছ তাই। আমাকে তুমি করে বলছেন কেন? বা, তুমি আমার বোন, তোমাকে তুমি বলবো না? মায়া মুখ ফেরালো। তারপর অদ্ভুত গলায় বলল, জল বাড়ছে, ঠিক বন্যা হবে, আমি জানি। এই বন্যার জলে তোমার দাদা ভেসে যাক, তুমি তাই চাও? আমি আপনার কথা বলিনি। ও তাই বলো, তাহলে যাই। আপনার মাথা খারাপ? এই বৃষ্টিতে যাবেন কি করে? খোড়া মানুষ, জল বাড়লে ডুবে যাব। মোটেই না, এখন যাওয়া চলবে না। কি ভাবেন আপনারা? মেয়েদের আপনারা কি ভাবেন? চলুন, আপনাকে বসতে হবে। মায়া উঠে দাঁড়ালো। অনিমেষ মাথা নাড়ল। তাহলে রাগটাকে কমাতে হবে, ঠিক আছে?